প্রতিভা বসুর লেখা একটি ছোট গল্প আজ আমি পড়ে শোনাব। গল্পটির নাম গর্ভধারিণী। জায়গাটি সুন্দর। দূরে চোখ পাঠালেই ছোট বড় পাহাড়ের চূড়ো আলো ছায়া গায়ে মেখে নয়ন মোহন। ধু ধু মাঠ, শালমহুয়ার বন, একটু গেলেই জঙ্গলের মধ্যে দুটি প্রস্রবণ। উদাত্ত নির্মল আকাশ, সামনের বাঁধানো ঘাট, বাড়ির মধ্যে এত বড় কম্পাউন্ড, বাগান, দেয়াল ঘেঁষে পাইনের সারি, সব মিলিয়ে নিটোল একটি ছবি। বাংলোটিও ভারী সুন্দর। চারিদিকে গোল বারান্দা ঘিরে রেলিং, বারান্দা পেরিয়ে সামনেই হল ঘর, এপাশে ওপাশে দুখানা করে চারখানা শোবার ঘর, সংলগ্ন ড্রেসিং রুম আর বাথরুম। হলের সঙ্গে আর্চের ব্যবধানে খাবার ঘর, পিছনে কিচেন, তার পিছনে সার্ভেন্টস কোয়ার্টার। গাড়ি ফটকে ঢুকেছে। সেলাম ঠুকে সরে দাঁড়িয়েছে দারোয়ান। সারা বাড়িতে আলো জ্বলছে, চমৎকার দেখাচ্ছে দূর থেকে। নিরঞ্জনের ভারী ভালো লাগলো। এই ডিহিতে মাত্র অল্পদিন আগে এসে সে জয়েন করেছে। সে কয়লা খনির উপরতলার ম্যানেজার, শিগগিরই ডিরেক্টর হবে এমন আভাস পাওয়া গেছে। বয়স 40-এর কাছে, দেখতে সুন্দর, স্বভাবও সুন্দর, লোকে তাকে বুদ্ধিমান বলে। তার নিজেরও বিশেষ সন্দেহ নেই তাতে। তবে যেটার অভাবে সে এত থেকেও ভালো না লাগা ব্যথিতে ভোগে, সেটা তার অসুখী অপ্রসন্ন স্বভাব। কেন যে কিছু ভালো লাগে না, সবেতেই বিরক্তি আর রাগ, তা সে নিজেও বোঝে না সব সময়। এই স্বভাবের জন্য সুজাতা এক একদিন ভীষণ চটে যায়, ভীষণ বকে। কতদিন কথা বন্ধ করে দেয়। তাতে কি হবে, যার যেমন চরিত্র। আজকের এই অপ্রত্যাশিত ভালো লাগায় নিজেই তৃপ্তি বোধ করল। যেন সব মেঘ ধুয়ে গেছে মন থেকে, যেন সব ভার মুক্ত। মন ভালো থাকলে কত ভালো লাগে, অথচ কেন যে ভালো থাকে না। মনের সঙ্গে তো মানুষের দেখা হয় না, কথা বলা যায় না। মনের তো কোনো চেহারা নেই। মন আমাদের কল্পিত আত্মার মতো, আছে অথচ নেই। এমন নিরাকার হয়ে কি জ্বালান জ্বালায়। আজ সত্যি খুব ভালো লাগছে। একটা শীষ দিল সে। দৌড়ে ছুটে এলো 3টে কুকুর, হরিগোপাল, সিদ্ধেশ্বরী আর তারাময়ী। এগুলো পোশাকি নাম। ডাকনাম হরি, সিধু আর তারা। হরি ছেলে, বয়স 3, জাতিতে উচ্চবর্ণের কুলীন, গারো পাহাড় থেকে এসেছে, অরণ্যের ভেড়া রক্ষকদের বংশধর। সিধু আর তারা অনুগত স্ত্রী, একান্তই বর্ণশঙ্কর। মনিবকে তারা প্রাণ তুল্য ভালোবাসে, মনিবেরও তারা প্রাণ। সুজাতা বলে, একদিন তোমার চোখ ঠিক অন্ধ হয়ে যাবে। জানো, কুকুরকে চুমু খেলে লোক অন্ধ হয়। নিরঞ্জন বলে, ভালোই হয় অন্ধ হলে, এই জঘন্য পৃথিবীটাকে আর দেখতে হয় না। সুজাতার কাছে এই পৃথিবীটা খুব সুন্দর, খুব মনোরম। মহারাষ্ট্রের মেয়ে, অনেক বয়স অবধি কলকাতায় থেকেছে, সেখানে থেকে বিএ পাশ করেছে। আবার পিতা যেখানে বদলি হয়ে গেছেন, চলে গেছে সেখানেও। ভালো বাংলা জানে, কথা বলতে একটুও আটকায় না। মাছ মাংসও খায়। মধ্যপ্রদেশে কোথায় কোন কলেজে পড়াতো। নিরঞ্জনের সঙ্গে সেখানেই আলাপ। অল্পদিনের আলাপেই প্রেম, তারপরেই বিবাহ। সব মসৃণ। বয়স হয়েছিল দুজনেরই। সুজাতার 30, নিরঞ্জনের প্রায় 35। এখন সুজাতার 35, নিরঞ্জনের প্রায় 40। মাত্রই 5 বছরের বিবাহিত জীবন। সব নতুন, নতুনের পালিশই আলাদা। একটি 1.5 বছরের গাবলু গুবলু বাচ্চা আছে, তার মোহও নতুন স্বামীর মোহের মতোই ঘোর লাগা। নিরঞ্জনের এই জবাবে সে ভুরু কোঁচকোয়। মহারাষ্ট্রিয়ান চেহারায় ঢেউ তুলে বলে, পৃথিবীটা খুব বিচ্ছিরি না? পৃথিবীটা না হামি? এইখানে আবেগে আমিটা তার হামি হয়ে যায়। সিঁদুর পরা ধবধবে কপালটা যেন আগুনের শিখা। সেদিকে তাকিয়ে নিরঞ্জন হাসে। তুমি আছো বলেই তো এতদিন চোখ দুটো বিশ্রাম পেয়েছে। তোমার দিকে তাকিয়ে সব অন্ধকার দূর হয়ে যায়। হ। নিরঞ্জন গাড়ি থেকে নেমে বারান্দায় দাঁড়িয়ে কুকুরদের আদর করতে করতে দেখল আয়া ধনপতিয়া এসে দাঁড়িয়েছে কাছে।
মুখ তুলে তাকিয়ে বলল, मेमसाम किधर? पता नहीं साहब, गिरधर बोलता कौन एक आदमी खून हो गया, वही देखने को गया। সে কি, আবার কি খুন হলো? চিন্তিত হলো নিরঞ্জন। অবশ্য এইসব কলিয়ারি অঞ্চলে খুন জখম যে খুব একটা অস্বাভাবিক ঘটনা তা নয়, কিন্তু তাতে সুজাতার যাবার দরকার কি? সে কেন গেল? কখনো তো যায় না। এরপরেই শুনল পুলিশের লোক এসে নিয়ে গেছে জিপে চড়িয়ে। উৎকণ্ঠায় অস্থির হয়ে তক্ষুনি আবার গাড়ি নিয়ে বেরোচ্ছিল। সুজাতা এলো, পুলিশের জিপেই এলো, হাসতে হাসতে নামলো। আমার সহপাঠী সুভদ্র সেন, পুলিশের মস্ত লোক, তাও আবার গোয়েন্দা বিভাগের, খুনের তদন্তে এসেছে। নমস্কার। নমস্কার। কোথায় খুন হলো আবার? এখানে এইসব কুলিকামিনদের ব্যাপার। বসবার ঘরে এসে বসলো তারা। সুভদ্র সেন রুমাল বার করে মুখ মুছে বলল, এটা ঠিক কুলিকামিনদের ব্যাপার নয়, এক উটকো লোক এসে আত্মগোপন করে নাম ভারিয়েছিল এই অঞ্চলে। কে? নাম কি বলুন তো? আসলে বাঙালি, কিন্তু যেহেতু এটা বিহার, দিব্যি বিহারি নাম নিয়েছে। রামকিষাণ তিওয়ারি। বড় বড় চুল, বুক পর্যন্ত দাড়ি, সব ফলস। বলছেন কি? একটা ঘোর ক্রিমিনাল, সারাটা জীবন কেবল পাপ করে বেড়ালো। এই খবর আমরা অনেক আগেই পেয়েছিলাম, ধরতে পারছিলাম না। যখন ধরা পড়ল তখন আমাদের চেয়ে অনেক বড় দরকারেই তার ডাক পড়ে গেছে। ঘটনাটা বলুন তো। সুজাতা বলল, চলো চা দিই, খাবার টেবিলে বসেই শোনা যাবে। বসবার জায়গা থেকে খাবার জায়গায় এলো ওরা। পট ভর্তি চা এলো, প্লেট ভর্তি খাবার। তারপর নিহত মানুষটির বিষয়ে সুভদ্র যা বলল তা হচ্ছে এই, লোকটি পাপিষ্ঠ। নিজের পরিচয় গোপন করে যে মহিলাকে স্ত্রী পরিচয় দিয়ে এখানে ছিল, সে ওর স্ত্রী নয়, স্ত্রীলোক। সেই স্ত্রীলোকটাই খুন করে পালিয়েছে। কী সর্বনাশ! প্রথম জীবনে একটি অতি সুন্দরী, অতি গুণবতী মেয়েকে ফাঁকি দিয়ে বিয়ে করেছিল। মেয়েটি তার দাদার কাছে থাকতো, কলেজে পড়তো। বিয়ের জন্য তার বাবার 10,000 টাকা ইনশিওর করা ছিল। বোধহয় সেই লোভেই, অথবা প্রেমেও পড়তে পারে জানি না, যেভাবে পারে সেভাবেই বিয়ে করল। মেয়েটির দাদার কাছেই শুনেছি, শেষে নাকি লোকটা বিষ খেয়ে আত্মহত্যায় উদ্যত হয় বলেই মেয়েটি বাধ্য হয়ে বিয়ে করে। মেয়েটি বুঝি প্রেমে পড়েনি? পড়েছিল নিশ্চয়ই, নইলে বিষ খাওয়াখাওয়ি পর্যন্ত আর এগোয় কী করে? কিন্তু দাদার ইচ্ছে ছিল না। লোকটিকে তার একেবারেই পছন্দ হয়নি। নিজের বন্ধুর সঙ্গেই বরাবর ভেবে রেখেছিলেন সে ছেলে ছিল সব দিক থেকেই যোগ্য, যাকে বলে একেবারে উপযুক্ত পাত্র, বরং তাদের পক্ষে চাঁদে হাত দেবার মতোই উপযুক্ত। সবচেয়ে বড় কথা, সেই উপযুক্ততা নিয়ে সেই ছিল প্রার্থী। বিলেত থেকে এসে বন্ধুর বোনকে দেখে সে পাগল। মেয়েটি ম্যাট্রিক পাস করে আইএ পড়ছিল, কথা ছিল পরীক্ষা হয়ে গেলেই বিয়ে হবে। তার মধ্যে এইসব বিপর্যয়। ডিটেলস বলে লাভ নেই, মোট কথা শেষ পর্যন্ত দাদার মতের বিরুদ্ধেই বিয়ে করে মেয়েটি। বেশ একটা মন কষাকষির ব্যাপারই হয়েছিল। তবে 10,000 টাকা আত্মসাৎ করার পরেই লোকটা স্ত্রীকে ছাড়েনি। স্ত্রীর প্রতি সত্যি সত্যি একটা ভালোবাসা ছিল প্রথমে। স্ত্রীরও জেদ ছিল স্বামীকে সৎপথে ফিরিয়ে আনার, কিন্তু তা পারেনি। নতুন বউয়ের মোহ কাটতে সামান্য সময় লাগলেও তা চিরস্থায়ী হলো না। মাঝখান থেকে 3টি সন্তান হয়ে গেল। শেষ শিশুটির জন্ম দিয়ে মহিলা সম্ভবত কিছুকাল অসুস্থ ছিলেন। সেই সময়েই বাড়ির একটি দাসীর সঙ্গে, মানে বুঝতেই তো পারছেন। বাহ, একেবারে গুণের নিধি। একেবারে। ভদ্রলোকের পেশা ছিল ওকালতি। বিয়ের পরে জোচ্চুরি ছেড়ে নিজের পৈতৃক শহরে এসে ওকালতিতেই বসেছিল। রোজগারপাতি খুব ভালো না হলেও মন্দ ছিল না। ওই দাসীর সঙ্গে লিপ্ত থাকতে থাকতেই আবার এক অল্প বয়সী বিধবা মহিলার সঙ্গে আলাপ হয়। উকিল তো, মহিলা বিপন্ন হয়ে একদিন ওর কাছে এসেছিল। অকাল মৃত স্বামী যথেষ্ট বিষয় আশয় রেখে গেছে,
ঠকাবার লোকও জুটেছে অনেক। সুতরাং উকিল। লোকটি চেহারা সুন্দর ছিল, মন ভোলাবার কৌশল জানা ছিল। কয়েকদিনের মধ্যেই উপকারী বন্ধু হয়ে শুধু যে সম্পত্তির রক্ষণাবেক্ষণের কাজেই নিজেকে নিয়োজিত করল তাই নয়, মহিলার উপবাসী বুভুক্ষ যৌবনকেও বেশ ভালোভাবেই আপ্যায়িত করল এবং এই পথে এগিয়েই সম্পত্তিটি হস্তগত করল। সাংঘাতিক তো! কিন্তু স্ত্রী অন্তরায়, বলাই বাহুল্য, ঝগড়াঝাটি, খিটিমিটি, স্ত্রীকে তাড়িয়ে দেবার চেষ্টা সব চলতে লাগলো সেই সঙ্গে। এর মধ্যে একদিন হঠাৎ দাদার সেই বন্ধু গিয়ে উপস্থিত। ওই শহরে তার পিসির বাড়ি, আরও 2-4 বার গেছে, কিন্তু দেখা করেনি, এবার করল। মেয়েটির দাদাই দেখা করে যেতে বলে দিয়েছিল বিশেষভাবে। দাদাকে মেয়েটি সব কথাই গোপন করত, তবু লোক পরম্পরায় নানা গুজব কানে যেত তার। বোন তাকে কোনো দিন নিজের বাড়িতে ডাকেনি। 8 বছরের বিবাহিত জীবনে নিজেও বেশি আসেনি। এ নিয়ে ভিতরে ভিতরে কিছুটা রাগ অভিমান থেকেই যাচ্ছিল, কিন্তু উদ্বেগ উৎকণ্ঠাও ছিল। চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জনের জন্যই এই অনুরোধটি বন্ধুকে রাখতে বলেছিল। বন্ধুটি তখনও বিয়ে করেনি? না। কিন্তু বন্ধু এসে একটি ভীষণ ঘটনার মুখোমুখি পড়ে গেলেন। স্ত্রীকে হত্যা করতে গিয়ে লোকটা হাতে নাতে ধরা পড়ে গেছে পুলিশ প্রতিবেশীতে বাড়ি ছাওয়া। গলা টিপে ধরেছিল, গোঁ গোঁ আওয়াজ পেয়ে ভৃত্য ছুটে আসে। দরজা বন্ধ ছিল, জোরে জোরে ঘা দিতেই ছিটকিনি হড়কে খুলে যায়। দেখা যায় বুকের ওপর হাঁটু চেপে বসে গলা টিপে ধরেছে। বলছেন কি? ফাঁসি কাঠে ঝোলালেন না? ঝোলানো গেল না। স্ত্রী 48 ঘন্টা অজ্ঞান হয়ে পড়েছিলেন। ওই সেই বন্ধু ভদ্রলোকই সব করলেন। হাসপাতালে নিয়ে যাওয়া, সেবা করা, ওষুধ পথ্য। শেষ পর্যন্ত কি হলো জানেন? ভালো হয়ে মামলাতে সাক্ষী দিলেন স্বামী তাকে কখনোই হত্যা করার চেষ্টা করেননি, লোকেরা ভুল বুঝেছে, এই বলে নানা রকম যুক্তি দিয়ে খালাস করে দিলেন স্বামীকে। অদ্ভুত! তারপরও বেশি আর স্বামীর ঘর করেননি। কোর্ট থেকে এসেই বাচ্চাদের নিয়ে কোথায় চলে যান, কাউকে কিছু বলে যাননি। ওই ভদ্রলোক সেই বন্ধু? আমাদের ধারণা বন্ধুকে নির্ভর করেই গিয়েছিলেন, দাদার কাছে যে যাননি তা তো জানি। এই যে প্রায় গল্প কথা। গল্পের চেয়ে বড়, লোকটার দ্বিতীয় খুন সেই জমিদার গিন্নি। সে কি? আর সেই দাসীটা? মূল গল্পই সেটা। এরা সব ভদ্র মহিলা, এদের সঙ্গে পেরেছিল, দাসীর সঙ্গে পারেনি। সে ওকে ঢিট রেখেছে ব্ল্যাকমেইলের ভয় দেখিয়ে। পুরো 1 বছর গরু খোঁজা খুঁজে এতদিনে। লোকটার আসল নাম কি? সুখরঞ্জন রায়। কি? গল্প শেষ করলেন ভদ্রলোক, তারপর উঠলেন। কথা থাকলো যাবার আগে আর একবার আসবেন দেখা করতে। বাচ্চার খাওয়া দাওয়া, ঘুম, সাংসারিক কর্তব্য ইত্যাদি নিয়ে সুজাতা ব্যস্ত হয়ে পড়ল। নিরঞ্জন আলো নিভিয়ে চুপচাপ বসল এসে বারান্দায়। নিরঞ্জনের মা নার্স ছিলেন। তারা 3 ভাই বোন মায়ের সেই স্বল্প উপার্জনেই বড় হয়ে উঠেছে। সন্তানদের মানুষ করে তোলার প্রতি তার যত্ন ছিল অপরিসীম। কলকাতার দক্ষিণতম অংশে ব্রহ্মপুর নামে একটা গ্রামে থাকত। ঝোপঝাড় জঙ্গলের মধ্যে বাড়িটি সুন্দর ছিল। বাবার মৃত্যুর পরে তাদের নিয়ে নিঃসম্বল মা এখানে এসেই উঠেছিলেন। বাড়িটি নিশীথ মামার। নিশীথ মিত্র মাকে যিনি সব বিষয়েই সর্বক্ষণ রক্ষণাবেক্ষণ করতেন। পিতৃহারা হয়েও, যার জন্য তারা ভাই বোনেরা কখনো পিতৃহীনের বেদনা অনুভব করতে পারেনি। দিদি সবচেয়ে বড়। শোনা যায় এখানে যখন আসে তখন তার 6 বছর বয়স ছিল। তারপরে দাদা সুরঞ্জন, তার বয়স ছিল 4, আর সে নিজে তো একান্তই ছোট। বাবা বিষয়ে বলা যায় 3 ভাই বোনেরই কোনো স্মৃতি নেই, যা একটু দিদিরই ছিল। দিদি বলতো বাবা খুব সুন্দর ছিল, এছাড়া আর সবই ধুধু। মা এ বিষয়ে বড় একটা মুখ খুলতেন না,
জিজ্ঞেস করলেও ভালো মতো জবাব দিতেন না, কিন্তু তার খুব জানতে ইচ্ছে করত। বাবা নামক সংজ্ঞাটা তাকে যথেষ্ট আলোড়িত করত। মায়ের চেহারা ছিল বিষাদের প্রতিমূর্তি। দেখতে সুন্দর ছিলেন, কি সুন্দর মোমের মতো মসৃণ রং, কি লম্বা চুল, টানা টানা চোখ, বেদনার উৎস। মাকে এত ভালো লাগতো নিরঞ্জনের। নিশীথ মামাকেও খুব ভালো লাগতো। নিশীথ মামার মুখের হাসি সর্বদা অমলিন। নিশীথ মামা সর্বদাই তাদের প্রতি যথেচ্ছ প্রশ্রয়ে প্রস্তুত। 15 বছর বয়সে দিদি যখন টাইফয়েডে মারা গেল, মায়ের শোক আর নিশীথ মামার শোক অভিন্ন ছিল। দিদি ক্লাস 10-এ পড়ত, মায়ের মতোই সুন্দর ছিল। খুব ভালো একটা বিয়ে ঠিক করেছিলেন তিনি। এই সময়েই সংসার থেকে সব বন্ধন তার ছিঁড়ে গেল। আর এই সময়েই সে আর তার দাদা জেনেছিল যে বাবা মারা যায়নি, নিরুদ্দেশ। মাকে দুঃখ দেবার জন্য তার ভাগ্যের একটা বড় রকমের ষড়যন্ত্র ছিল। দিদির শোকই তার শেষ শোক নয়। আইএ পড়তে পড়তে তার দাদাও মারা গেল। সে তখন ক্লাস 9-এর ছাত্র। দেখতে দেখতে ভরা পোড়া বাড়িটা খাঁ খাঁ হয়ে গেল। দিদির শোকে বালক নিরঞ্জন আর দাদার শোকে কিশোর নিরঞ্জন এত জোরে জোরে দুটো ধাক্কা খেল যে এক লাফে অনেক বছর পেরিয়ে এলো। সে গম্ভীর হয়ে গেল, চিন্তাশীল হলো এবং বিষণ্ণ হলো। আর একটা নতুন ভাবনার পোকা তার মাথার মধ্যে ঘুরপাক খেতে লাগলো। তার বাবা কেন নিরুদ্দেশ হলেন? কোথায় গেলেন? কী তার কারণ? মার চাপা স্বভাবের জন্য তার সঙ্গে এ বিষয়ে কথা বলা সম্ভব ছিল না। নিশীথ মামাও অন্যান্য বিষয়ে খোলা মেজাজের মানুষ, কিন্তু এই বিষয়ে নয়। সুতরাং পোকাটা তাকে ক্রমাগতই উত্তপ্ত করতে লাগলো। এক চিন্তা সব সময়ই অন্য চিন্তার সঙ্গ খোঁজে। সেই চিন্তা হলো, এই নিশীথ মামা ভদ্রলোকটি বা তার জীবন মন এই পরিবারে উৎসর্গ করেছেন কেন? কী তার কারণ? ভদ্রলোকটি অবিবাহিত এবং মস্ত কোনো ফার্মের হর্তাকর্তা বিধাতা এবং রক্তের সম্পর্কের মামা নন। এছাড়া আর কোনো পরিচয়েই নিরঞ্জন জানে না। একদিন সে মাকে বলল, তুমি এ কথা বলো কেন যে বাবা মারা গেছেন? মা কাজ করতে করতে শান্ত স্বরে বললেন, বলিনি তো। সে বলল, আমরা তো তাই জানি। মা বললেন, তোমাদের পক্ষে হয়তো সেটাই সত্য। কখনো না। সে রেগে গেল। মৃত্যু আর নিরুদ্দেশ কি এক? কাজ থামিয়ে মা তাকালেন, তাকিয়ে রইলেন, বললেন, না। তবে তবে কেন আমাদের এরকম একটা ভুলের মধ্যে রেখে দিয়েছিলে? কোনো দিন যাকে পাওয়া যাবে না তার আর এক নাম মৃত্যু। মায়ের গলা ঠান্ডা, কঠিন। সে মাথা ঝাঁকালো। জীবিত মানুষকে মৃত বলাও মিথ্যে, কোনো দিন তাকে পাওয়া যাবে না বলাও ঠিক তাই। এ কথার কোনো জবাব দিলেন না মা। যা করছিলেন নিঃশব্দে তাই করতে লাগলেন। মৃত্যুর ছায়া বাড়িটা থেকে কোনো রকমেই মুছে যাচ্ছিল না। নিরঞ্জনের একাকিত্ব নিরঞ্জনকে সব সময়ই গ্রাস করে থাকত। মা তো বলতে গেলে থাকেনই না। সকাল 8টায় যান, রাত 8টায় ফেরেন। যতটুকু থাকেন শোকের পাথারে ডুবে থাকেন। মাঝে মাঝে নাইট ডিউটি থাকে, তখন নিশীথ মামা এসে বাড়ি পাহারা দেন, তাকে পাহারা দেন। ছোট্ট থেকে এই নিশীথ মামার বুকের তলায় শুয়ে সে অভ্যস্ত। এই আশ্রয়ই তাদের আশ্রয়। তাদের নিরাপদে রাখার সমস্ত দায়িত্বই ইনি বহন করেন। খাওয়া, পড়া এবং লেখাপড়া সবেরই তিনি প্রতিপালক। যাকে ভালোবাসতে বাসতেই এত বড় হয়েছে, এখন তাকে কেমন অবিশ্বাসের কাঠগড়ায় দাঁড় করিয়ে দিতে ইচ্ছে করে। রাত বিনিদ্র হয়। পাহারাদারটিকে বলতে ইচ্ছে করে, তুমিই অনর্থের মূল। লেখাপড়ায় তারা 3 ভাই বোনই ভালো ছিল। দুজন তো চলে গেল। টিম টিম করছে সে একা। সেজন্য নিশীথ মামার মনোযোগ একাগ্র হয়ে উঠেছিল। ম্যাট্রিক পরীক্ষার সময় বোঝা যাচ্ছিল না কার পরীক্ষা।
আসছেন যাচ্ছেন, খাবার আনছেন, মাস্টার আনছেন, তাকে বোঝাচ্ছেন, মাকে বোঝাচ্ছেন, একেবারে পাগল। সুধা, তুমি ভেবো না সুধা, তুমি ভেবো না। এই শুধু মুখের বুলি। সুধা সুধা সুধা, সুধা তার সত্যিই সুধা। সুধাকে সুখী করাই তার যেন একমাত্র জীবনের মন্ত্র। নিশ্চয়ই সুধার জন্যই আজও তিনি সংসার পাততে পারলেন না। নিরঞ্জনের অন্তর্দাহ হয়। বাবার নিরুদ্দেশ হবার সঙ্গে এই লোকটি যে ওতপ্রোতভাবে জড়ানো, এই বিষয়ে সন্দেহ থাকে না। আর মা এমন পাণ্ডববর্জিত হয়ে এই অজানা জায়গায় এসে বিধবা সেজে আছেন কেন, তারও একটা হদিশ পাওয়া যায়। অনেক অন্যায় কথা মনে হয় তার। আইএসসি পাশ করবার পরে নিশীথ মামা তাকে ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি করে দিলেন। নিশীথ মামার অর্থাভাব ছিল না, কিন্তু তাদের ছিল। মা যতদূর মনে হয় এর কাছ থেকে অন্য সব সাহায্য নিলেও আর্থিক সাহায্য নিতে পরাণমুখ ছিলেন। নিশীথ মামার বাড়িতে ভাড়া না দিয়ে থাকা ছাড়া সংসারের আর সব খরচ মাই বহন করতেন। এ নিয়ে মার সঙ্গে অনেক রাগারাগি করতে দেখেছে সে। মা শোনেননি, কিন্তু তাতে কি, উপহারেই সব পুষিয়ে দিতেন। বছরে উপলক্ষ তো বড় কম হয় না। পুজো, ষষ্ঠী, জন্মদিন, পয়লা বৈশাখ সব তারিখেই সব আসছে। মা আর কী করবেন? পরীক্ষায় তার সব কৃতিত্বই এই মানুষটির। ম্যাট্রিকে জলপানি পেয়েছিল, আইএসসিতেও প্রথম 10 জনের একজন। অবশ্য এ বিষয়ে তার নিজেরও যথেষ্ট জোর ছিল। সেই অবস্থা থেকে উদ্ধার পাবার অস্ত্র হিসেবেই গ্রহণ করেছিল এই জেহাদ। নিশীথ মামার অক্লান্ত মনোযোগ আর তার চেষ্টা দুটো মিলে যেন ভাগ্য আর পুরুষকার। যদিও কৈশোর পেরোতে পেরোতে যেরকম একটা অদ্ভুত বিদ্বেষ সঞ্চিত হয়ে উঠেছিল লোকটির প্রতি, তাতে তার এই সাহায্য তাকে এক বিন্দুও সুখী করেনি, স্বস্তি দেয়নি। মায়ের জন্য এর এত টান তাকে রক্তাক্ত করেছে। নিজের পলাতক পিতার জন্য হাহাকারে ভরিয়ে দিয়েছে হৃদয়। তবু একান্ত স্বার্থপরের মতোই মেনে নিয়েছে সব উপহার। কেবল মনে হয়েছে এই সিঁড়িতে পা রেখেই উঠতে হবে তাকে। নিশীথ মামা খোলা গলাতেই বলতেন, সুধার জন্য আমি কি না করতে পারি। একদিন সে ঘপ করে বলেই ফেলেছিল, তাহলে তার স্বামীকে খুঁজে এনে দিন না। জোরে জোরে মাথা নাড়ল, না, সেটা পারি না। তা যে পারেন না তা কি আর জানে না নিরঞ্জন? জানে। পারলে আর এখানে লোকচক্ষুর আড়ালে বাসা বেঁধে থাকবেন কি করে? ছি, আসলে মা হচ্ছে ওর প্রেয়সী। তবে উনি মায়ের প্রেমিক কিনা সেটা অবশ্যই ধরা যেত না। মা অসাধারণ ধীর, স্থির, শান্ত, সংযত। যুবতী মেয়ের নার্সের জীবন খুব মসৃণ ছিল না সে সময়ে। মাকে অনেক উৎপাত সহ্য করতে হয়েছে। নীরবেই সহ্য করেছেন। মুখ্যত ওই নিশীথ মিত্র নামক ব্যক্তিটি তার সমস্ত ব্যক্তিত্ব নিয়েই দাঁড়িয়ে থাকতেন বলেই হয়তো সেটা সম্ভব হয়েছে। সেই হিসেবে এর অস্তিত্ব নিশ্চয়ই তাদের জীবনে আশীর্বাদ। কিন্তু এই কিন্তুটি সারা অন্তর অন্ধকারে ছেয়ে দিত। কখনো কখনো এমনও মনে হতো মাকে উনি ভুলিয়ে ভালিয়ে বার করে আনেননি তো। জলপানি পেয়েছিল বলেই ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হওয়া সহজ এবং সম্ভব দুই হলো। নইলে সেই খরচ মা দিতে পারতেন না, নিশীথ মামার হাত থেকেও নিতে চাইতেন না। পরীক্ষা শেষে সে একটি মেয়ের প্রেমে পড়েছিল। মাকে বলেছিল, অমুককে আমি বিয়ে করতে চাই। মা বলেছিলেন, বিয়ে? সে বলল, এক্ষুনি নয়, তোমাদের ওপর চাপাবো না, তবে চাকরি একটা জুটবে বলেই আশা করছি 2-4 মাসের মধ্যে। তখন মা বললেন, বেশ তো। তারপরেই বললেন, মামাকে বলেছ? ভুরু কুঁচকে গেল তার, উদ্ধতভাবে জবাব দিল, তাকে বলবার কি আছে? সে আমার কে? মা অবাক নয়নে তাকিয়ে থেকে বললেন, তিনিই তো সব। নিরঞ্জন, সে বলেছিল। মা বললেন, তিনি। এটা ভাষার সংশোধন। নিরঞ্জন তৎক্ষণাৎ বলল, সে সব বলেই সম্ভবত আমরা আমাদের বাবাকে সব করতে পারিনি। মা বললেন,
কৃতজ্ঞ না হও, কৃতজ্ঞ হও না, এই বলে স্থান ত্যাগ করলেন। মার সঙ্গে ঝগড়া করবার জন্য, তর্ক করবার জন্য সে মরিয়া হয়ে উঠেছিল। মা সুযোগ দিলেন না। তবু সে পিছনে গিয়েছিল। মা বেরিয়ে গেলেন। এর কয়েকদিন পরেই একটা চরম ঘটনা ঘটে গেল। অসময়ে বাড়ি ফিরে সে মাকে আর নিশীথ মামাকে নিভৃত কথা বলতে শুনে কান পাতল। নিশীথ মামা ঈষৎ উত্তেজিতভাবে বলেছিলেন, আর কতদিন তুমি এভাবে আত্মগোপন করে থাকবে বলতে পারো? কেন? কার জন্য? কিসের আশায়? মার মৃদুস্বর ভেসে এলো, আশা? কিভাবে আমি তোমাকে সেদিন তোমাদের বাড়ি থেকে বার করে নিয়ে এসেছিলাম সুধা। তুমি আমার... তবে এই লোকটা তার বাবাকে বঞ্চিত করে ঠিকই বার করে এনেছিল তার মাকে। ঝট করে সমস্ত শরীরের রক্ত মাথায় উঠে এলো নিরঞ্জনের। তার কান পুড়ে গেল। তার এতদিনের এত সন্দেহ, এত জ্বালা যন্ত্রণা অশান্তি সব একসঙ্গে আগুনের শিখা হয়ে দপ করে জ্বলে উঠল। লাফিয়ে ঘরে ঢুকল সে। আক্রোশে অন্ধ হয়ে নিশীথ মিত্রেরই আদরে যত্নে লালিত পালিত সুস্থ শরীরের সমস্ত শক্তি দিয়ে নিশীথ মিত্রেরই শার্টের কলার এমন জোরে চেপে ধরল যে তার চোখ দুটো বেরিয়ে আসতে চাইল। মা, একি বলে বিহ্বল গলায় চিৎকার করে ছুটে এলেন। তার চেয়েও প্রবল শক্তিতে এক ধাক্কায় সরিয়ে দিয়ে বলে উঠলেন, যত ভালোভাবেই মানুষ করো নিশীথ, সুখরঞ্জন রায়ের রক্ত যাবে কোথায়? আমার বাবার নাম তুমি উচ্চারণ করবে না। তোমাকে আমি মা বলে মানি না। তোমাদের দুজনকেই আমি ঘৃণা করি। নিশীথ মিত্র উঠে দাঁড়ালেন। কি পাগলামি করছো? শোনো, তোমাকে সমস্ত ঘটনাটা জানানোই উচিত ছিল। তোমার মায়ের সব বিষয়েই এত গোপনীয়তা। তিনি সস্নেহে হাত ধরেছিলেন। মনের উত্তাপটা তিনি বুঝতে পেরেছিলেন। নিরঞ্জন এক ঝটকায় হাত ছাড়িয়ে একদলা থুতু ছিটিয়ে ঝড়ের বেগে বেরিয়ে এলো। দেখল মা মূর্ছাহতের মতো পড়ে গেলেন মেঝেতে। নিশীথ মামা, কি হলো বলে ঝুঁকে বললেন। সে বাইরে থেকে দরজাটা ছিটকিনি বন্ধ করে দিল। বার করে আনা স্ত্রীলোক নিয়ে এবার নিশীথ মিত্র যত খুশি প্রেম করুক। তারপর থেকেই এতগুলো বছর কেটে গেছে। দেশে দেশান্তরে নিরুদ্দেশ পিতাকে খুঁজেছে বৈকি, প্রত্যক্ষভাবেও খুঁজেছে, পরোক্ষেও খুঁজেছে। অন্যমনস্ক উদাসীন দেখলেই সুজাতা জিজ্ঞেস করে, মাঝে মাঝে তোমার কি হয় বলো তো? যেন সংসার থেকে সমস্ত অস্তিত্ব নিয়ে বেরিয়ে গিয়ে কী ভাবো। সুজাতাকে বলতে পারে না। তার মন প্রাণ জুড়ে নেপথ্য সঙ্গীত হয়ে কত দুঃখের আগুন তুষ হয়ে জ্বলছে। মাকে ক্ষমা করতে পারুক বা না পারুক, ভালোবাসা যে মরে না। নিশীথ মামাকে ঘৃণা করতে চাইলেও বারে বারে ওই একই ভালোবাসার জোয়ার ধুয়ে দিয়ে যায় সব। যত বেদনা পিতার জন্য, ততোধিক বেদনা ওই অপরাধী মানুষ দুটির জন্যে। এ বিষয়ে সে যে কত অসহায় কেমন করে জানাবে সুজাতাকে? সুজাতা জানে তার মাতা পিতা দুই মৃত। জগতে একা মানুষকেই সুজাতা মাল্যদান করেছে। আস্তে আস্তে কখন যেন নিভে এসেছিল আগুন। কখন যেন হতাশার অন্ধকার ছিঁড়ে আলোর উদ্ভাস স্পষ্ট হয়ে উঠছিল। চাকরিতে উন্নতি হয়েছে, বিয়ে করেছে, সন্তান জন্মেছে, আর সুখ? অবচেতনের গভীরে যা থাকে থাক, চেতন মন তার এক ধরনের তৃপ্তিতে প্রায় ভরে উঠেছিল। আর তারপরে কি না এই? নিরঞ্জন হাসবে না কাঁদবে ভেবে পেল না এখন সে কোথায় যাবে, কি করবে। গভীর যন্ত্রণায় দৈহিকভাবে কেঁপে উঠল। বুকের ওপর দিয়ে একটা কান্নার ঢেউ প্রচণ্ড হয়ে গড়িয়ে ভেঙেছিল পাঁজরা। পরাজয় আর অপমানের তীব্র কষাঘাতে কে যেন তাকে চুলের মুঠি ধরে তুলে দিল চেয়ার থেকে। সে উঠল। অন্ধকার সিঁড়ি বেয়ে নেমে আচ্ছন্নের মতো পার হয়ে গেল কম্পাউন্ড। বাড়িটাকে পিছনে ফেলে হাঁটতে লাগল। কোন দিকে যাবে? পূবে না পশ্চিমে? উত্তরে না দক্ষিণে? ডাইনে না বাঁয়ে? এদের লাশ কাটা ঘরটা কোথায়? তারার আলোয় পথ দেখতে দেখতে অস্ফুটে উচ্চারণ করল,
হায় রে, আমার হতভাগ্য গর্ভধারিণী।